কে জানে তোর উপাসনা চরমেতে যেই ফল খোয়াইলাম ক্রমে ক্রমে পুঁজি পাটা যাহা ছিল কে জানে তোর উপাসনা। নমস্কার বন্ধুরা, আজ আমরা আঁদুলের আর আজকে আপনাদের নিয়ে যাব প্রেমিকের বাড়ি। এই প্রেমিকের গান শুনে না জানে কত মানুষ প্রেমে পড়ে গেছিল। ঠিক কথা। নমস্কার বন্ধুরা, আমরা চলেছি আজ আন্দুল হাওড়ার বিখ্যাত প্রেমিকের বাড়িতে। তার জন্য আপনাদের হাওড়া থেকে আন্দুলে এসে নামতে হবে, নেমে যেতে হবে টোটো করে প্রেমিকের বাড়ি। চলুন আমাদের সঙ্গে দেখে নিই প্রেমিকের সেই বাড়ি। আমরা টোটো করে নামলাম শ্রী শ্রী প্রেমিক সরণিতে। আমরা এইবার এগিয়ে যাব প্রেমিকের বাড়ি দেখতে, সেই বাড়ি যেখানে ছিল প্রেমিকের জীবন। আমরা এসে পড়লাম শ্রী শ্রী প্রেমিক মহারাজের বাড়ি, যিনি সারা আন্দোলন এবং বাংলা গানের এক নতুন দিগন্ত নিয়ে এসেছিলেন। আমরা ঢুকে পড়লাম প্রেমিক ভবনের ভেতরে। আন্দুল দক্ষিণ পাড়ায় এই প্রেমিক ভবনটি ভট্টাচ বাড়িও বলে বিখ্যাত। এই বাড়িটি তৈরি হয়েছিল প্রায় 350 বছর আগে। আর যখন আমরা ভিতরে আসলাম বাড়ির, তখন আমরা ডান দিকে পেলাম ঠাকুর। এই ঠাকুর দালানে আজও দুর্গাপুজো মানানো হয়। আর এই দুর্গাপুজো 350 বছর দিয়ে আজও এখানেই দুর্গাপুজো হয়। এটি ভট্টাচ বাড়ির দুর্গাপুজো, আর এটি হচ্ছে প্রেমিক মহারাজের বাড়ির দুর্গাপুজো বলেও বিখ্যাত। আমরা প্রেমিক মহারাজের বাড়িতে এসেছি। এই বাড়িতে দুর্গাপুজোতে কিন্তু এখনো পশু বলি হয়। এখানে শীতলা পুজো হয়, আর তার সঙ্গে দুর্গাপুজো এ বাড়ির পুজো বলা যেতে পারে। প্রেমিক মহারাজ আন্দুলের উনি লিখেছিলেন কিছু গান, আর একটি দল তৈরি করেছিলেন, নাম কালী কীর্তন সমিতি। আজ আমরা কথা বলে নেব ওনাদের পরিবারের কিছু মানুষের সাথে। অংশাধিকার হিসেবে দেখা যায় তাহলে প্রেমিক থেকে যদি ধরা যায়, প্রেমিক তার বাবার একমাত্র ছেলে ছিলেন। তার বাবার নাম ছিল মাধবচন্দ্র বিদ্যালঙ্কার, এবং মাধবচন্দ্র বিদ্যালঙ্কারের বাবার নাম হচ্ছে রামরতন তর্কালঙ্কার, যিনি 1820 সালে শ্রীপুর ঘাটে দেহত্যাগ করেছিলেন, ইচ্ছামৃত্যু করেছিলেন, এবং তার 2 স্ত্রী নারায়ণী গোস্বামী সমরণে গিয়েছিলেন। এবং সেই প্রেমিক থেকে আমি হয়ে যাচ্ছি অধস্তন মানে 4 পুরুষ। ডাইরেক্ট সানসাইনে দেখা গেলে মানে প্রেমিকের আমি নাতির নাতি। শ্রী প্রেমিক মহারাজ অনেক গান লিখেছেন, ভক্তিমূলক গান, বাউল গান, আর যাত্রা, না জানে কত কিছু করেছেন। কিন্তু আমরা এনাদের মুখ থেকে একটি কথা শুনলাম, শুনে আমরাও অবাক হয়ে গেলাম। তো
কেন অবাক হলাম? শ্রী প্রেমিক মহারাজ এমনি সময় গান লিখতেন না। যখন ওনার উপর মায়ের ভর আসতো তখন উনি গান লিখতেন। মানো মা পিছন থেকে ওনাকে গান বলে দিচ্ছে আর ও তখন লিখতে শুরু করত। কি অদ্ভুত লীলা! সত্যি তাই। শ্রী শ্রী প্রেমিক মহারাজের এই গানগুলোকে বলা হয় কালী কীর্তন। ওনার তৈরি একটি গানের দলও ছিল। তারা গানগুলি এখানে বসেই, এই বাড়িতে বসেই ওনারা গান গাইতেন। সেই দলের নাম কালী কীর্তন সমিতি। আজ তারা সারা পৃথিবীতে প্রেমিক মহারাজের গানকে পৌঁছে দিতে পেরেছে এবং সারা পৃথিবীতে এই গান নাম করতে পেরেছে। প্রেমিক মহারাজ এর বাবার নাম মাধবচন্দ্র বিদ্যালঙ্কার। তার ঠাকুরদাদা নারায়ণী বৈষ্ণবী আমার ভাইপোকে বলল, তারা সহমিতা হয়েছিলেন শিবপুরে ঘাটে। তাদের যে সিঁদুর আলতা সহমিতা হয়েছিল, সেই বেনারসি টুকটা এখনো সংরক্ষিত আছে আমাদের। বলতে পারেন আমি এক পাগল। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি সহকারে সেটা এখনো রেখে দিয়েছি। এবং প্রেমিকের কি বলবো, প্রেমিকের তখনকার দিনে তো কুকুর ব্যবহার হতো না, আজ থেকে 180 বছর 200 বছর আগে তখন সব কাঠের খড়ম করেই ব্যবহার হতো। হ্যাঁ, সেই খড়ম এখনো সংরক্ষিত আছে, প্রায় 200 বছর বয়স। হ্যাঁ, এখন সংরক্ষিত আছে। বিশেষ বিশেষ দিনে, যেদিনে আমাদের দুর্গা পূজা হয়, শীতলা পূজা হয়, শীতলা অষ্টমী ফাল্গুন মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রেমিক মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। উনি একমাত্র সন্তান মাধবচন্দ্র। হ্যাঁ, ওনার মা ভুবনেশ্বরী দেবী, ওই যে ছবি আছে, উনি তারাপীঠে গিয়ে দেবের করতে দিয়েছিলেন। কিন্তু ওনাকে স্বপ্নাদেশ দেন, তোর ঘরে শিব আছে, তুই আমার কাছে এসছিস কেন, তার কাছে গিয়ে তুই মানত কর। উনি তখন শিবের কাছে এসে এক পায়ে ধান ভেঙে খেয়ে সেই স্বপ্ন দিয়েছিলেন আর কি। হ্যাঁ, যে তোকে পুত্র সন্তান লাভ করতে গেলে ওই 1 বছর ধান ভেঙে, সেই ঢেঁকিতে ধান ভেঙে ধানের চালের ভাত খেতে হবে, তবে তুই পুত্র সন্তান লাভ করতে পারবি। সেই পুত্র সন্তান হচ্ছেন প্রেমিক মহারাজ। বন্ধুরা, একটু আগে যে বলছিলেন প্রেমিক মহারাজের নাতির নাতিরা যে তাদের বাড়িতেই শিব প্রতিষ্ঠিত, এটি হচ্ছে ভট্টাচ বাড়ি বা প্রেমিক মহারাজের বাড়ির শিবলিঙ্গ। তবে একটা জিনিস কিন্তু সত্যি অদ্ভুত এনাদের বাড়ির শিবলিঙ্গে। আপনারা দেখুন, আপনারা অনেক শিবলিঙ্গ দেখেছেন, কিন্তু এরকম শিবলিঙ্গ খুব কমই দেখা যায় যেখানে শিবের সঙ্গে মা একসঙ্গে অধিষ্ঠিত। দেখুন, শিবলিঙ্গের সঙ্গেই রয়েছে মার চোখ, আর মূর্তিটি প্রায় বলছে 400 বছরের পুরনো এই শিবলিঙ্গ ভট্টাচ বাড়িতেই রয়েছে। মধ্যখানেই আছে মায়ের চোখ, তার সঙ্গে মায়ের ত্রিশূলও এখানে আঁকা রয়েছে। এটি এনাদের পরিবারের শিবলিঙ্গ, তার সঙ্গে মায়ের মূর্তি, যেটা সারা ভারতবর্ষে আর কোনো জায়গায় আছে কিনা আমরা ঠিক বলতে পারলাম না। বাড়ির দুর্গা দালান থেকে আমরা চলে আসলাম এই কালী কীর্তন সমিতির রিহার্সাল রুমে।
এই হচ্ছে সেই বিখ্যাত চৌকি যেখানে বসে কালী কীর্তন সমিতির রিহার্সাল চলত। 145 বছরের পুরনো এই চৌকি। ভট্টাচ পরিবার এই চৌকিটিকে আজও যেমনি ছিল তেমনি অবস্থায় রেখেছেন। আর এখানে রয়েছে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আর এখন আমরা দেখে নেব এই পাখওয়াজের বাক্স। এর ভিতরে পাখওয়াজ আছে। এই পাখওয়াজটি বাজিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজও এর প্রমাণ আছে এখানে। স্বামী বিবেকানন্দ আসতেন রিহার্সালে। কেন? স্বামী বিবেকানন্দের মা বাবা ছিলেন প্রেমিক মহারাজের খুব বড় শিষ্য। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রেমিক মহারাজের কাছে দীক্ষা নিতে। তবে প্রেমিক মহারাজ ওনাকে বলেছিলেন যে তোমার গুরু আগের থেকেই নির্ধারণ হয়ে গেছে, তোমাকে আমার দীক্ষা দিতে লাগবে। ভগিনী নিবেদিতা এখানে আসতেন এবং রেগুলার এখানে বসে প্রেমিক মহারাজের গাওয়া কালী কীর্তন শুনতেন। এখানে না জানে কত বড় বড় শিল্পীরা এসে রিহার্সাল করে গেছেন আর মায়ের গান করে গেছেন। এই হচ্ছে প্রেমিক মহারাজের লেখা খাতা, যে খাতাতে উনি নিজে লিখতেন। এটাই হচ্ছে প্রেমিক মহারাজের হাতের লেখা। স্বামী বিবেকানন্দ এখানে 3 বার এসেছিলেন। তখন উনি বিবেকানন্দ হননি। এবার ওনার বাবা মা হচ্ছেন এই বাড়ির প্রেমিক মহারাজের শিষ্য। ঠিক আছে, এবারে ভুবনেশ্বরী দিদি। এবারেতে উনি বলে গেছিলেন যে মায়ের নির্দেশে আমি এসেছি, এবং উনিও চেয়েছিলেন যে মহারাজের কাছে দীক্ষা নিতে। উনি বলেছিলেন যে তোমার গুরু ঠিক করা আছে। সেই গুরু হচ্ছেন পরমহংসদেব। ঐশ্বরিক ব্যাপার। উনিও তো সাধনা করেছেন, ইনিও সাধনা করেছেন। এক পাশে উনি করেছেন, এক পাশে 10 বছরের ছোট বড়। আজও না 10 বছর বলছি, 6 বছরের ডিফারেন্স। 6 বছরের ডিফারেন্স। এবার এই ঘরেই আমাদের কালী কীর্তনের রিহার্সালটা হয়, এবং এই তপ্ত বসে হ্যাঁ বহু ঋষি মনীষীর বহু, এখনো 145 বছর হয়ে গেল তপ্ত পাল্টানো হয়নি। পরম্পরা চলেই যাচ্ছে। তখনকার সময়ের কালী কীর্তন সমিতির কিছু রেয়ার ছবি আমাদের দেখালেন। আন্দুলের কত কিছু দেখা আছে। আন্দুল রাজবাড়ির সঙ্গে এই ভট্টাচ পরিবার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আন্দুল রাজ পরিবারই এই ভট্টাচ পরিবারকে এনেছিলেন তাদের বাড়ির দুর্গাপূজা করার জন্য। এই ভট্টাচ পরিবারই করেছেন আন্দুল পরিবারের দুর্গাপূজা। আর তার সঙ্গে প্রেমিক মহারাজের কালী কীর্তন সমিতি। প্রত্যেকটি মানুষ এই এসেছেন, এখানে গান গেয়েছেন আর সারা বিশ্বের নাম পেয়েছেন। আপনাকে এনার কথা বলছি। ইনি হচ্ছেন এনার বাল্য বন্ধু কৃষ্ণধন মল্লিক। ইনি সুর দিয়েছিলেন, ইনি গান লিখেছিলেন কিন্তু সুর দিয়েছিলেন ইনি, কৃষ্ণধন মল্লিক মহাশয়। তারপর পরবর্তীকালে রতনমণি ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে এখানে মনীন্দ্রনাথ ভট্টাচার্য, উমাশঙ্কর মল্লিক, এরা সব সুরারোপ করেছেন। বাবা রাখা ছবি বেলুর মঠেও আছে। প্রজ্ঞানন্দ, বিবেকানন্দের ছবি বাবা রেখে দিয়েছেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, বুদ্ধ সপ্তক তীর্থে, এবং ইয়েতেও আছে, বিধানসভাতেও আছে। বাবা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছিলেন, ফাইন আর্টসে।
সবই আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যায়। ভট্টাচার্য পরিবারও আজ বিভক্ত, কালী কীর্তন সমিতিও অনেকগুলো ভাগ হয়ে গেছে, তাই নিয়ে অনেক রকম ডিসপিউট চলছে। আমরা এবার শুনে নেব এই ভট্টাচার্য পরিবারের প্রেমিক মহারাজের বংশধরদের গলায় কিছু ওনার লেখা গান। এই গানটা তারা একটু করে গাও গাও গাও, দুজনে মিলে একটু করুন না। চলো সে নগরে যথারী শশী আনন্দে বিরাজ করে জনা দিবা নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন এ সংসারে তারি চলো সেই নগরে, আর কেন এ সংসারে। অনেক অনেক ধন্যবাদ জানায় আর্টফুলাস আপনাদের। এই বয়সেই আপনি আমাদের জন্য গান করে শোনালেন, তার জন্য আর্টফুলাস সব সময় আপনাদের মনে রাখবেন। বন্ধুরা, আর্টফুলাস একমাত্র চ্যানেল আছে যারা হিস্ট্রিকে তুলে নিয়ে আসছে আপনাদের কাছে। আর্টফুলাস চেষ্টা করে বাংলার হারিয়ে যাওয়া শিল্প আর শিল্পীদের আপনাদের কাছে নিয়ে আসতে। আমাদেরই রেসপন্সিবিলিটি এই হারিয়ে যাওয়া মানুষগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রেমিক মহারাজের কথা তাই আপনাদের আজকে আমরা শোনালাম। তো যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। আর যদি প্রেমিক মহারাজের জন্য কিছু সাজেশন থাকে আপনাদের, বা কিছু অনুষ্ঠানের জন্য যদি যোগাযোগ করতে চান, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা নিশ্চয়ই আপনাদের হেল্প করে দেবো ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমরা অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাই ভট্টাচার্য পরিবারকে। আজকের মতো এইটুকুই থাক। প্রেমিক মহারাজের সব গল্প শোনাবো আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ।